৭৯ খ্রিস্টাব্দের সেই অভিশপ্ত দিন রোমান সাম্রাজ্যের অন্যতম ঝলমলে শহর পম্পেই হঠাৎ যেন এক মহাপ্রলয় শুরু হলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুপুরের সূর্য ঢাকা পড়ে গেল এক নিচ্ছিদ্র অন্ধকারে। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরতে শুরু করলো তপ্ত পাথর আর বিষাক্ত ধোঁয়া। চারিদিকে শুধু বাঁচার আকুতি। মানুষ পাগলের মতো ছুটছিল, কিন্তু পালানোর সব পথ যেন কোনো এক অদৃশ্য শক্তি বন্ধ করে দিয়েছিল। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একটি আস্ত জীবন্ত শহর কয়েক ফুট তপ্ত বালি আর পাথরের চাদরের নিচে সমাহিত হয়ে গেল। প্রায় ৩০,০০০ মানুষের কোলাহল থেমে গিয়ে নেমে এলো এক অনন্ত নিস্তব্ধতা। প্রায় ১৭০০ বছর পর যখন মাটির গভীর থেকে সেই শহরটিকে আবার খুঁড়ে বের করা হলো, তখন আমরা যা দেখলাম তা আমাদের শিউরে দিল। আমরা দেখলাম সেই ভুতুরে মুহূর্তগুলো যা সময়ের পাতায় আটকে গেছে। আমরা দেখলাম এক মা তার সন্তানকে শেষবারের মতো বুকের ভেতর আগলে ধরে আছেন। আমরা দেখলাম দুই প্রিয়জনকে যারা শেষ বিদায় জানানোর সুযোগটুকুও পাননি। কিন্তু কেন এই মহাপ্রলয়? কোনো যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণ ছাড়াই কিভাবে এক নিমিষে একটি শহর পৃথিবী থেকে মুছে গেল? অনেকের বিশ্বাস তাদের বিলাসবহুল জীবনধারা ও সামাজিক অবক্ষয়ই এই ধ্বংসের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু ইতিহাস কি সত্যিই তাই বলে? কেন এই হাজার হাজার মানুষ পাথরের মূর্তিতে পরিণত হলো? কেন প্রকৃতি তাদের পালানোর সুযোগটুকুও দিল না? আজ আমরা উন্মোচন করব পম্পেই নগরের সেই বিস্ময়কর রহস্য। আমরা ফিরে যাব ইতিহাসের সেই শেষ ২৪ ঘন্টায়। ৭৯ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর বিশাল রোমান সাম্রাজ্যের কোথাও নেপলস উপসাগরের মতো এত মধুর ও প্রাণবন্ত জীবন ছিল না। এই অঞ্চলটি ছিল কাম্পানিয়া ফেলিক্স বা ভাগ্যবান গ্রামাঞ্চল, রোমান অভিজাতদের প্রমোদ ভূমি এবং দক্ষিণ ইতালির বাণিজ্যের মূল কেন্দ্র। ভোরের শীতল বাতাসে সূর্য যখন পূর্ব আকাশে উঠছে, তখন সবার নজর কেড়ে নিচ্ছে দিগন্তে দাঁড়িয়ে থাকা এক বিশাল সবুজ পাহাড় ভেসুভিয়াস। সবার কাছে এটি ছিল এক শান্ত, চিরচেনা এবং মহিমান্বিত অভিভাবক। পম্পেই ততক্ষণে পুরোপুরি জেগে উঠেছে। শহরের ৩৫টি বেকারি থেকে ধোঁয়া উঠছে, যা সমুদ্রের নোনা বাতাসের সাথে মিশে যাচ্ছে। রাজপথে লোহার চাকার ঘর্ষণে তৈরি হওয়া গভীর গর্তগুলোই জানান দিচ্ছে এই শহরের বিরামহীন বাণিজ্যের কথা। থার্মোপোলিয়া মানে প্রাচীন বিশ্বের ফাস্টফুড স্টলগুলো খুলতে শুরু করেছে, যেখানে দিন শুরু করা শ্রমিক আর দাসদের জন্য পরিবেশন করা হচ্ছে গরম মদ আর চাউ। শহরের প্রাণকেন্দ্র ফোরামে ম্যাজিস্ট্রেটরা রাজনীতি নিয়ে ব্যস্ত, আর বণিকরা বাসিলিকাতে সারছেন বড় বড় ব্যবসায়িক চুক্তি। দেয়ালে লাল রঙের নির্বাচনী গ্রাফিতি আসন্ন যুদ্ধের বদলে ভোটের আমেজ ছড়িয়ে দিচ্ছে। ক্যাসিলিয়াসকে ভোট দিন। হয়তো প্রায় ৩০,০০০ মানুষের এই ব্যস্ত শহরে আজ সবাই গ্রহণ করেছিল বড় কোনো পরিকল্পনা। ঠিক পশ্চিমে আরও একটি শহর ছিল, নাম হারকিউলেনিয়াম। পম্পেই যদি হয় ব্যবসার কেন্দ্র, হারকিউলেনিয়াম তবে বিলাসিতার স্বর্গ। এটি আকারে ছোট, পরিষ্কার এবং পম্পেইয়ের চেয়ে অনেক বেশি অভিজাত। সেনেটর আর উচ্চবিত্ত রোমানদের বাগান বাড়িগুলো সমুদ্রের নীল জলরাশির দিকে ধাপে ধাপে নেমে গেছে। এখানকার বাড়িগুলোর মোজাইক শিল্প আর সাজানো বাগান ছিল অকল্পনীয়। হারকিউলেনিয়ামের বাসিন্দারা উপভোগ করত ব্যক্তিগত লাইব্রেরি এবং চমৎকার সব গোসলখানা। পম্পের শোরগোল থেকে দূরে এটি ছিল রোমান আভিজাত্যের চূড়ান্ত রূপ। ভিন্নধর্মী এই দুই শহরের সমৃদ্ধির মূলে ছিল ওই ভেসুভিয়াস পাহাড়। তাদের কাছে এটি ছিল এক মহান দাতা। এই পাহাড়ের ঢাল জুড়ে থাকা উর্বর কালো মাটিতেই জন্মাত মূল্যবান ভেসুভিনাম মদ। পাহাড়ের গা ঢাকা সবুজ বন আর আঙ্গুর বাগান ছিল এই অঞ্চলের মানুষের জন্য স্বর্গের পটভূমি। তাদের কাছে এই পাহাড়টি ছিল এক অটল নির্ভরতা, যার ছায়াতলে তার প্রজন্মের পর প্রজন্ম নিশ্চিন্তে সুখে বাস করে আসছে। পম্পেইয়ের এই চোখ ধাঁধানো আভিজাত্যের আড়ালে লুকিয়েছিল এক ধরনের সামাজিক ও নৈতিক শিথিলতা। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা শহরটি খনন করার সময় এমন অনেক নিদর্শন খুঁজে পেয়েছেন যা রোমান সাম্রাজ্যের জীবনধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। পম্পেইতে পাওয়া গেছে অসংখ্য বিনোদন কেন্দ্র ও প্রাপ্ত বয়স্কদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান। বিভিন্ন ভবনের দেয়ালে সংরক্ষিত রয়েছে সাহসী ফ্রেস্কো ও শিল্পকর্ম, যা সেই সময়ের সামাজিক রুচি ও সংস্কৃতির প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
শহরের বিভিন্ন বাড়ি ও জনসমাগম স্থলে পাওয়া গেছে এমন সব শিল্পকর্ম প্রতীক যা আজকের দৃষ্টিতে অস্বাভাবিক মনে হলেও তখনকার মানুষের কাছে ছিল একেবারেই স্বাভাবিক। রাস্তার মোড়েও পাওয়া গেছে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত কিছু খোদাই চিত্র। অনেক ঐতিহাসিকের মতে পম্পেই শুধু একটি সমৃদ্ধ বাণিজ্য নগরী ছিল না, এটি ছিল রোমান সাম্রাজ্যের অন্যতম বিলাসবহুল সাংস্কৃতিক কেন্দ্র। বিপর্যয়ের আগের দিনগুলোতে প্রকৃতি তার সতর্কবার্তা চিৎকার করে জানাতে শুরু করেছিল, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। চারপাশের খামারগুলোতে কুয়োগুলো অদ্ভুত এবং আকস্মিকভাবে শুকিয়ে যেতে শুরু করলো। মাটির নিচ থেকে উঠে আসা প্রচণ্ড তাপ পৃষ্ঠের পানিকে বাষ্পীভূত করে দিচ্ছিল। যেটুকু পানি অবশিষ্ট ছিল তার স্বাদ ছিল অদ্ভুত, ধাতব এবং তিতকুটে। বাতাসও বদলে গিয়েছিল, পচা ডিমের মতো এক দুর্গন্ধ বাতাসে ভেসে আসছিল। এটি ছিল সালফার গ্যাস। পশুরা, যারা মানুষের চেয়ে গোপন বিপদ সম্পর্কে বেশি সংবেদনশীল, তারা প্রথমে প্রতিক্রিয়া দেখিয়েছিল। শহরের কুকুরগুলো রাতে বিনা কারণে চিৎকার করছিল, এমনকি পম্পেইয়ের আকাশ থেকে পাখিরাও উধাও হয়ে গিয়েছিল, যেন তারা জানতো যে বাতাস অনিরাপদ হয়ে গেছে। উপকূল বরাবর জেলেরা খালি জাল নিয়ে ফিরতে শুরু করলো। উপসাগরের উষ্ণ পানিতে মরা মাছ ভেসে থাকতে দেখল। অধিকাংশ মানুষ এই লক্ষণগুলোকে উপেক্ষা করলো এবং এগুলোকে খারাপ, অমঙ্গল বলে এড়িয়ে গেল। তারা ভাবলো মন্দিরে কোনো বলিদান করলেই এটি সমাধান হয়ে যাবে। কিন্তু উপসাগরের ওপারে মিসে নামের নৌঘাটিতে একজন ব্যক্তি সবকিছু ভিন্নভাবে দেখছিলেন। তার নাম ছিল প্লিনি দ্য এল্ডার। প্লিনির কাছে মরা মাছ এবং সালফারের গন্ধ রাগান্বিত দেবতাদের কোনো বার্তা ছিল না। এগুলো ছিল একটি প্রাকৃতিক ধাঁধার অংশ, যা সমাধান করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সেই সকালে প্লিনি তার পড়ার ঘরে ছিলেন, বরাবরের মতো কাজ করছিলেন। তার 17 বছর বয়সী ভাইপো, যার নামও ছিল প্লিনি, তার সাথেই থাকত। যখন তরুণ প্লিনি তার অলংকার শাস্ত্রের বইগুলোতে মন দেওয়ার চেষ্টা করছিল, তার চাচা অ্যাডমিরাল তখন ডেস্কে আসা অদ্ভুত রিপোর্টগুলো দেখে নোট নিচ্ছিলেন। যখন কেউ তার কাছে একটি পাখি নিয়ে এলো যা তার একটি জাহাজের উপর মরে পড়েছিল, প্লিনি দ্য এল্ডার কোনো ভয় পাননি, বরং গভীর কৌতূহল অনুভব করেছিলেন। তিনি প্রাণীটিকে পরীক্ষা করলেন, কোনো রোগ বা বিষের চিহ্ন খুঁজলেন। তিনি জানতে পারেননি যে মৃত্যুর কারণ পাখিটি ছিল না, বরং বাতাস ছিল, যা অদৃশ্য বিষাক্ত গ্যাসে ভরে উঠেছিল। প্লিনি দ্য এল্ডার মনে প্রাণে বিশ্বাস করতেন যে যুক্তি দিয়ে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু সেই আত্মবিশ্বাস শীঘ্রই মানব যুক্তির বাইরে এক শক্তির মুখোমুখি হতে যাচ্ছিল। যখন তিনি মরা পাখিটি নিয়ে গবেষণা করছিলেন, পম্পেইয়ের মাটির নিচে ম্যাগমার চাপ চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। সতর্কবার্তার সময় শেষ হয়ে গিয়েছিল। দুপুর তখন প্রায় 1টা। শহরের সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। হঠাৎ করেই বিকট শব্দ। শুরু হলো কম্পন। শতাব্দী ধরে ভিসুভিয়াসের গভীরে জমা হওয়া ম্যাগমার প্রচণ্ড চাপ আর আটকে থাকতে পারল না। আগ্নেয়গিরির মুখ সিল করে রাখা সেই বিশাল পাথরের ঢাকনাটি এক ভয়াবহ বিস্ফোরণে কয়েক কোটি টুকরো হয়ে আকাশ অভিমুখে উড়ে গেল। সেই বিস্ফোরণের শব্দ ছিল অকল্পনীয়, এক গগন বিদারী গর্জন, যা আশেপাশের যে কোনো মানুষের কানের পর্দা ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। পম্পেইয়ের মাটি তখন এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে কাঁপছে। মানুষ দিকবিদিক জ্ঞান হারিয়ে আছড়ে পড়ছে রাস্তার উপর। মালামাল বোঝাই গরুর গাড়িগুলো খেলনার মতো উল্টে যাচ্ছে। আকাশ থেকে পোড়া মাটির টালির টুকরো আর পাথর বৃষ্টির মতো ঝরতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় বিভীষিকা তখন উপরে। পাহাড়ের বুক চিরে ছাই, বিষাক্ত গ্যাস আর ফুটন্ত পাথরের এক দানবীয় স্তম্ভ শব্দের চেয়েও দ্রুত গতিতে আকাশের দিকে উড়ে গেল। উপসাগরের ওপারে মিসে নামে বসে তরুণ প্লিনি আর তার মা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন এই মহাপ্রলয়ের দিকে। প্লিনি পরে লিখেছিলেন, সেই স্তম্ভটি দেখতে ছিল এক বিশাল ভূমধ্যসাগরীয় পাইন গাছের মতো। একটি লম্বা ধূসর কাণ্ড সোজা আকাশের দিকে উঠছে, আর তা ডালপালার মতো ছড়িয়ে পড়ছে চারিদিক। সেই বর্ণনা এতটাই নিখুঁত ছিল যে আজ 2000 বছর পরেও বিজ্ঞানীরা এই ধরনের বিধ্বংসী অগ্নুৎপাতকে প্লিনিয়ান ফেজ নামে ডাকেন। প্লিনির সম্পর্কে বিস্তারিত একটু পরেই জানব। যাই হোক, পম্পেইতে তখন শুরু হয়েছে এক বিভীষিকাময় হাহাকার। মানুষ যা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না। দুপুরের উজ্জ্বল সূর্য সেই দানবীয় ছাইয়ের মেঘে চিরতরে হারিয়ে গেল।
শহরে নেমে এলো এক অস্বাভাবিক শীতল আর নিশ্ছিদ্র অন্ধকার। বাজারের বিক্রেতারা তাদের স্বপ্ন আর সঞ্চয় ফেলে রেখে পালাচ্ছে। বেকারিতে রুটি ওভেনে রয়ে গেল, বেকাররা আর ফিরে আসেনি। গোসলখানা থেকে মানুষ নগ্ন বা অর্ধ উলঙ্গ অবস্থায় আর্তনাদ করতে করতে রাস্তায় বেরিয়ে এলো। কেউ জানতো না এটি কোনো অদ্ভুত ঝড় নাকি পৃথিবীর শেষ দিন। কেউ মন্দিরে গিয়ে দেবতাদের কাছে প্রাণ ভিক্ষা করছিল, কেউ বা পরিবারের কাছে ফেরার জন্য পাগলের মতো ছুটছিল। এক থলি মুদ্রা, প্রিয় সোনার হার কিংবা কোনো দেবতার ছোট একটি মূর্তির টানে যারা নিরাপদ জায়গায় না পালিয়ে উল্টো বাড়ির ভিতরে ফিরে গিয়েছিল, সেই সিদ্ধান্তই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। কারণ আকাশে দাঁড়িয়ে থাকা ছাইয়ের সেই বিশাল স্তম্ভটি চিরকাল ওভাবে থাকবে না। যা উপরে ওঠে প্রকৃতির নিয়মে তাকে অবশ্যই নিচে নামতে হয়। ভিসুভিয়াস তার গর্ভ থেকে যা কিছু আকাশের দিকে ছুঁড়ে দিয়েছিল, এবার তা এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে পম্পেইবাসীর ওপর ফিরে আসতে শুরু করলো। দুপুর 1টা বেজে কয়েক মিনিট। পম্পেইয়ের আকাশে শুরু হলো এক অদ্ভুত তুষারপাত। বাতাসের মতো হালকা মটর দানার মতো ছোট সাদা পাথর ঝরতে থাকলো। রোমানরা একে বলতো ল্যাপিলি, যাকে আমরা ঝামা পাথর বা পিউমিস হিসেবে জানি। ফুটন্ত গ্যাসের বুদবুদ জমে তৈরি হওয়া এই পাথরগুলো এতটাই হালকা যে পানিতেও ভেসে থাকে। ছাদের ওপর পাথরগুলো টুংটাং শব্দে পড়ছিল। মানুষ ভয় পাওয়ার বদলে কৌতূহলী হয়ে সেগুলো হাতে তুলে নিল। পাথরগুলো গরম হলেও ত্বক পোড়াচ্ছিল না। একে সাধারণ শিলাবৃষ্টি ভেবে অনেকেই ঘর গোছাতে বা পরিবারকে খুঁজতে সময় নষ্ট করল। কিন্তু এই বৃষ্টি আর থামল না। সাদা পাথরের তীব্রতা আর বাড়তে থাকলো। 1 ঘন্টার মধ্যে শহরটি পিউমিসের পুরো স্তরে ঢেকে গেল। রাস্তা দিয়ে হাঁটা এখন তপ্ত নুড়ি পাথরের ওপর হাঁটার মতো কঠিন। সেদিন কার মৃত্যু হবে আর কার জীবন বাঁচবে তা নির্ধারণ করে দিল স্রেফ বাতাসের দিক। বাতাস দক্ষিণ পূর্ব দিকে বইতে থাকায় ছাই আর পাথরের বিশাল মেঘ সরাসরি পম্পেইয়ের ওপর আছড়ে পড়ল। পশ্চিমে হারকিউলেনিয়ামের চিত্র ছিল ভিন্ন। বাতাসের কারণে তাদের আকাশ পরিষ্কার ছিল। তারা কেবল পাহাড় থেকে ধোঁয়া উঠতে দেখছিল। এই দৃশ্য তাদের মনে এক মিথ্যা নিরাপত্তা বোধ জন্ম দিল। প্রতিবেশীদের বিপদ দেখেও তারা ভাবল দেবতারা তাদের প্রতি দয়ালু। কেউ পালালেও অনেকে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা জানতো না যে বাতাস বদলে যাবে এবং পাহাড়টি তাদের জন্য আরও নিষ্ঠুর মৃত্যু জমা করে রেখেছে। ওদিকে পম্পেই ধীরে ধীরে এক উত্তপ্ত সাদা চাদরে সমাহিত হতে শুরু করল। বিকেল যত গড়ালো, পম্পেই এক ভয়াবহ সংকটে পড়ল। সাদা পাথরের বদলে এবার পড়তে শুরু করলো আরও ঘন, ভারী আর প্রচন্ড উত্তপ্ত ধূসর পাথর। ঘড়িতে সময় বিকাল 3টা কি 4টা। এই সময় শহরটি গহীন অন্ধকারে ডুবে গেল। সেই দম বন্ধ করা আধারে কেবল আগ্নেয়গিরির ভেতর থেকে লাল আগুনের আভা দেখা যাচ্ছিল। মশাল বা প্রদীপের আলো এই ঘন ছায়ের বৃষ্টির মধ্যে কাজ করছিল না। প্রতিটি পরিবার এখন মহা বিপদে। পালাবে নাকি থাকবে? পালানোর মানে হলো মাথায় বালিশ বেঁধে উত্তপ্ত পাথরের উপর দিয়ে ঘুটঘুটে অন্ধকারে এক অনিশ্চিত যাত্রা। সাথে ছিল সবকিছু হারানোর ভয় আর ভিড়ে পিষ্ট হওয়ার ঝুঁকি। অন্যদিকে অনেকে বাড়ির শক্ত পাথরের দেওয়ালকে নিরাপদ ভেবে ভেতরেই থাকার সিদ্ধান্ত নিল। আর এটি ছিল এক মারাত্মক ভুল। ঝামা পাথর এককভাবে হালকা হলেও কয়েক কোটি পাথরের ওজন হয় কয়েক টন। পম্পের সমতল ছাদগুলো এই অসহ্য ভার আর সইতে পারছিল না। কড়িকাঠগুলো মরমর করে বেঁকে যেতে শুরু করলো। বিকেলের শেষ দিকে শুরু হলো মহাধস। এক নিমিষেই টালি আর কড়িকাঠ ভেঙে পড়ে জীবন্ত কবর দিল আশ্রয় নেওয়া পরিবারগুলোকে। যারা বাঁচলো তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ল, আর ছাদের ভাঙ্গা অংশ দিয়ে নামতে থাকা ছাই তাদের ধীরে ধীরে জ্যান্ত সমাহিত করল। পম্পেইতে আর কোনো নিরাপদ জায়গা বাকি রইল না। পম্পেই যখন আগ্নেয় পাথরের নিচে ক্রমশ তলিয়ে যাচ্ছিল, মিসেরাম ঘাটিতে অ্যাডমিরাল প্লিনি দ্য এল্ডারের বৈজ্ঞানিক কৌতূহল তখন এক জরুরি মানবিক কর্তব্যে রূপ নিল। সেদিন দুপুরে আকাশে সেই দানবীয় মেঘ দেখার পর প্লিনি প্রথমে একটি দ্রুতগামী নৌকা তৈরি করেছিলেন গবেষণার উদ্দেশ্যে। পম্পেই নগরীর ইতিহাসে প্লিনি কোনো একজন ব্যক্তি নন, বরং দুজন ব্যক্তি, চাচা এবং ভাতিজা। ইতিহাসে তারা প্লিনি দ্য এল্ডার এবং প্লিনি দ্য ইয়াঙ্গার নামে পরিচিত। পম্পেই ধ্বংসের প্রকৃত কাহিনী আমরা আজ যা জানি তা মূলত এই দুইজনের কারণেই। পম্পেই ট্র্যাজেডির অন্যতম মহানায়ক ছিলেন প্লিনি দ্য এল্ডার। তিনি ছিলেন রোমান রাজকীয় নৌবহরের অ্যাডমিরাল বা নৌ সেনাপতি। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ প্রাকৃতিক বিজ্ঞানী। তিনি ন্যাচারাল হিস্টোরি নামে একটি বিশাল বিশ্বকোষ লিখেছিলেন, যা সে যুগের জ্ঞান বিজ্ঞানের আধার ছিল।
তিনি কেবল নিজের গবেষণার জন্য নয়, বরং বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে নিজের যুদ্ধ জাহাজ নিয়ে ধেয়ে যান আগ্নেয়গিরির একেবারে পাদদেশে। এটি ছিল ইতিহাসের প্রথম লিপিবদ্ধ নৌ উদ্ধার অভিযান। অত্যন্ত সাহসী এই মানুষটি শেষ পর্যন্ত স্টাবিয়া নামক স্থানে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। যদিও কোনো কোনো ঐতিহাসিক মনে করেন তার মৃত্যু কেবল গ্যাসে নয়, বরং অত্যাধিক পরিশ্রমে হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে। পম্পেই ধ্বংসের প্রত্যক্ষদর্শী এবং এই কাহিনীর একমাত্র কথক ছিলেন তরুণ প্লিনি বা প্লিনি দ্য ইয়াঙ্গার। অগ্নুৎপাতের সময় তার বয়স ছিল মাত্র 17 থেকে 18 বছর। তিনি তার চাচার সাথে মিসেনাম নৌঘাটিতে ছিলেন। চাচা যখন উদ্ধারের নেশায় আগ্নেয়গিরির দিকে ছুটে যান, তরুণ প্লিনি তখন নিরাপদ দূরত্ব থেকে প্রকৃতির এই তাণ্ডব পর্যবেক্ষণ করছিলেন। তার চাচা মারা যাওয়ার প্রায় 25 বছর পর তিনি রোমান ঐতিহাসিক ট্যাসিটাসকে দুটি দীর্ঘ চিঠি লেখেন। এই চিঠিগুলোই হল পম্পেই ধ্বংসের একমাত্র লিখিত ঐতিহাসিক দলিল। তিনি আগ্নেয়গিরির মেঘকে পাইন গাছের সাথে তুলনা করেছিলেন এবং মিনিট বাই মিনিট যে বর্ণনা দিয়েছিলেন তা আধুনিক বিজ্ঞানের কাছেও এক বিস্ময়। তার এই অসাধারণ নির্ভুল বর্ণনার সম্মানেই বিজ্ঞানীরা আজও এই ধরনের বিধ্বংসী অগ্নুৎপাতকে প্লিনিয়ান অগ্নুৎপাত বলে ডাকেন। 4 সারি দাঁড়ওয়ালা এই বিশাল জাহাজগুলো যুদ্ধের জন্য তৈরি করা হলেও সেদিন সেগুলো নেমেছিল এক অসম লড়াইয়ে। এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম সংগঠিত নৌ উদ্ধার অভিযান। প্লিনি কেবল তার বন্ধুকেই নয়, বরং সেই অভিশপ্ত উপকূলে যত বেশি সম্ভব মানুষকে বাঁচাতে চেয়েছিলেন। সমুদ্র তখন উত্তাল, আকাশ থেকে তপ্ত ছাই ঝরছে আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জাহাজের চালকরা এই আত্মঘাতী অভিযানে ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু প্লিনি ছিলেন অটল। তার ভাইপোর বর্ণনা অনুযায়ী অ্যাডমিরাল তখন সেই বিখ্যাত কথাটি বলেছিলেন, যা আজও ইতিহাসে অমর হয়ে আছে, অডেন্তেস ফরচুনা ইউভাত, অর্থাৎ ভাগ্য সাহসীদেরই সহায় হয়। সেই মহান নির্দেশে রোমান নৌবহর আগ্নেয় ঝড়ের একদম হৃৎপিণ্ডের দিকে রওনা হলো। প্লিনির সেই সাহসী নৌবহর শেষ পর্যন্ত হারকিউলেনিয়ামে পৌঁছাতে পারেনি। তারা উপকূলের যত কাছে আসছিল, পরিস্থিতি ততই নাগালের বাইরে চলে যাচ্ছিল। ঝামা পাথরের বিশাল টুকরো আর পোড়া কালো পাথর বৃষ্টির মতো আছড়ে পড়ছিল জাহাজের ডেকের ওপর। সমুদ্রও যেন ক্ষেপে গিয়েছিল। পাহাড় থেকে আসা ধ্বংসাবশেষে পানি অগভীর হয়ে পড়ায় জাহাজ আটকে যাওয়ার ভয়ে তীরে নামা অসম্ভব হয়ে পড়ে। রেটিনাকে উদ্ধার করতে না পেরে প্লিনি দ্রুত সিদ্ধান্ত বদলে দক্ষিণে স্ট্যাবিয়ার দিকে ঘুরলেন, যেখানে তার বন্ধু পম্পোনিয়াস থাকতেন। বিকেলে সেখানে পৌঁছে তিনি দেখলেন পম্পোনিয়াসের পরিবার চরম আতঙ্কে। বাতাস তীরের দিকে প্রচন্ড বেগে বইতে থাকায় কোনো নৌকা নিয়ে সাগরে নামাও তখন ছিল প্রায় অসম্ভব। সুরক্ষার জন্য মাথার উপর বালিশ বেঁধে তারা সৈকতের দিকে রওনা হলেন। কিন্তু সাগরের পরিস্থিতি তখন আরও উত্তাল। সেখানে সমুদ্রের তীরে দাঁড়িয়েই প্লিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। স্থূলকায় এই মানুষটির দীর্ঘদিনের শ্বাসকষ্টের সমস্যা ছিল। পাহাড় থেকে নেমে আসা ভারী সালফার গ্যাস তখন মাটির কাছাকাছি স্তরে জমা হয়ে বাতাসকে বিষাক্ত করে তুলেছিল। একটু ঠান্ডা পানি পান করার পর তিনি দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু সাথে সাথেই লুটিয়ে পড়েন। 25 অক্টোবর রাত 1টা। দীর্ঘ 12 ঘন্টার পাথরের বৃষ্টি হঠাৎ থেমে গিয়ে পম্পেইতে এক ভুতুড়ে নীরবতা নামল। আশ্রয়স্থলে লুকিয়ে থাকা মানুষগুলো ভাবল দুঃস্বপ্ন বুঝি শেষ হলো। তারা জানালা দিয়ে বেরিয়ে এলো, কারণ রাস্তা আর সদর দরজা ততক্ষণে পাথরের নিচে সমাহিত। অন্ধকারে তারা নিজেদের বাড়ির ছাদের ওপর দিয়েই হাঁটতে শুরু করলো। কেউ পালানোর পথ খুঁজছিল, কেউ বা ভোরের অপেক্ষায় ছিল। আকাশের সেই দানবীয় ছাইয়ের স্তম্ভটি তখন ভারসাম্য হারিয়ে ধসে পড়ার উপক্রম। পম্পেইবাসীদের এক মিথ্যা আশা দিয়ে প্রকৃতি কেবল চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নিচ্ছিল। জল্লাদ কুঠার তোলার ঠিক আগের মুহূর্তটি যেমন নিস্তব্ধ থাকে, এটি ছিল ঠিক তেমনই এক বিভীষিকাময় বিরতি। আসল আতঙ্ক শুরু হওয়া তখন কেবল সময়ের ব্যাপার। রাত প্রায় 1:30। ভেসুভিয়াসের সেই দানবীয় স্তম্ভটি আর আকাশে টিকে থাকতে পারল না। এক প্রলয়ঙ্করী পতনে লক্ষ লক্ষ টন অতি উত্তপ্ত গ্যাস, ছাই আর পাথর আগুনের তুষার ধসের মতো পাহাড় বেয়ে নেমে এলো। একে বিজ্ঞানীরা বলেন পাইরোক্লাস্টিক ফ্লো, যা আসলে আগুনের এক বিধ্বংসী হ্যারিকেন।
হারকিউলিনিয়াম, যে শহরটি এতক্ষণ বাতাসের কৃপায় বেঁচেছিল, এবার সরাসরি এই আগুনের গ্রাসে পড়ল। বাতাসের তাপমাত্রা মুহূর্তেই কয়েকশো ডিগ্রি ছাড়িয়ে গেল। পালানোর বা কি ঘটছে তা বোঝার মতো সময়টুকুও কারো ছিল না। প্রচন্ড তাপে ঘরবাড়ির কাঠগুলো পোড়ার সুযোগও পায়নি, তার আগেই সেগুলো সরাসরি কয়লায় বা চারকোলে পরিণত হলো। সমুদ্র তীরে শত শত মানুষ তখনও উদ্ধারের আশায় নৌকার অপেক্ষায় ছিল, যে নৌকা আর কখনোই আসবে না। ফুটন্ত মেঘ ভেতরে ঢোকার সাথে সাথে মৃত্যু এলো, তবে এটি ধীরে ধীরে শ্বাসরোধ হয়ে আসা মৃত্যু ছিল না। প্রচন্ড তাপে মুহূর্তেই শরীরের পেশিগুলো কুঁচকে গিয়ে থার্মাল শকে তাদের প্রাণ গেল। চোখের পলকে রোমান সাম্রাজ্যের অন্যতম রত্ন হারকিউলিনিয়াম পৃথিবী থেকে চিরতরে মুছে গেল। পম্পেই রাতটুকু পার করতে পেরেছিল, কিন্তু ভোর তাকে ক্ষমা করেনি। সকাল হতেই আগ্নেয়গিরি থেকে ধেয়ে এলো আগুনের নতুন ঢেউ, পাইরোক্লাস্টিক ফ্লো। প্রথম কয়েকটা ঢেউ শহরের দেয়ালের কাছে এসে থমকে গেলেও চতুর্থ ঢেউটি ছিল অপ্রতিরোধ্য। এক জ্বলন্ত মেঘ পম্পেয়ের সুরক্ষা দেওয়াল টপকে শহরের রাস্তায় আছড়ে পড়ল এবং কয়েক সেকেন্ডের মধ্যে নিভিয়ে দিল প্রতিটি প্রাণের স্পন্দন। এখানকার মৃত্যু ছিল হারকিউলিনিয়ামের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। বিষাক্ত গ্যাসে ভরা সেই ফুটন্ত বাতাসের একটি মাত্র শ্বাস তাদের ফুসফুসকে পুড়িয়ে দিয়েছিল। শহরটি যখন নিস্তব্ধ হয়ে গেল, আকাশ থেকে নামা সূক্ষ্ম ছাই পাউডারের মতো তাদের দেহগুলোকে ঢেকে দিল। সময়ের সাথে সাথে সেই ছাই হয়ে উঠল পাথরের মতো এক নিরেট খোলস। শতাব্দী পার হওয়ার পর ভেতর রক্ত মাংস পচে শেষ হয়ে গেলেও সেই শক্ত আবরণের ভেতরে রয়ে গেল মানুষের নিখুঁত এক শূন্যস্থান। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা যখন সেই শূন্যস্থানে প্লাস্টার ঢেলে ছাঁচগুলো বের করে আনলেন, তখন বেরিয়ে এলো ইতিহাসের সবচেয়ে করুণ আর্তনাদ। মিসেনাম শহরে তখন 18 বছরের তরুণ প্লিনি দেখছিলেন এক মহাপ্রলয়। আকাশ জুড়ে মেঘের অন্ধকার আর বজ্রপাত। প্রাণ বাঁচাতে তিনি আর তার মা ভিড়ের সাথে পালাচ্ছিলেন। সমুদ্র পিছিয়ে গিয়ে সৃষ্টি করেছিল সুনামি, তীরে আটকা পড়েছিল সামুদ্রিক মাছ। তরুণ প্লিনির মনে হয়েছিল তার সাথে সাথে আজ পুরো পৃথিবীটাই হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে। ভোর হলে দেখা গেল এক অচেনা পৃথিবী। সবুজ বন আর সমৃদ্ধ শহরগুলো এখন কেবল এক ধূসর মরুভূমি। অগ্নুৎপাতে ভেসুভিয়াসের চূড়া উড়ে গিয়ে তৈরি হয়েছে বিশাল এক ক্ষত বা ক্রেটার। পম্পেই চাপা পড়েছে ছাইয়ের নিচে, আর হারকিউলিনিয়াম হারিয়ে গেছে শক্ত পাথরের স্তরের তলায়। সম্রাট টাইটাস ত্রাণ পাঠালেও ধ্বংসলীলা এতই ব্যাপক ছিল যে পুনর্গঠন অসম্ভব হয়ে পড়ে। যারা বেঁচে ফিরেছিল তারা কেবল দীর্ঘশ্বাস ফেলে চিরতরে নিজেদের ভিটে মাটি ছেড়ে চলে গেল। সময়ের সাথে সাথে পম্পেয়ের নাম মানচিত্র থেকে মুছে গেল। আগ্নেয় মাটিতে জন্মালো নতুন আঙ্গুর বাগান। মানুষ ভুলে গেল যে তাদের পায়ের তলায় একসময় দুটি জীবন্ত শহর ছিল। 1700 বছর ধরে পম্পেই আর হারকিউলিনিয়াম কেবল রূপকথা বা মিথ হয়ে মাটির নিচে ঘুমিয়ে রইল। মাঝে মধ্যে কৃষকদের লাঙলের তলায় পুরনো মুদ্রা উঠে এলেও কেউ বুঝতে পারেনি এর নিচে কি বিশাল ইতিহাস লুকিয়ে আছে। 1748 সালে পম্পেই আবার আবিষ্কৃত হয়, কিন্তু 1863 সালে প্রত্নতাত্ত্বিক জিউসেপ্পে ফিওরেলি এক যুগান্তকারী বুদ্ধি বের করেন। খননের সময় শ্রমিকরা প্রায় শক্ত ছাইয়ের স্তরে অদ্ভুত কিছু শূন্যস্থান দেখতে পেত। সেই গর্তগুলোর ভেতরে মানুষের হাড় ছিল। ততক্ষণ পর্যন্ত কেউ সেগুলোকে খুব একটা পাত্তা দেয়নি। ফিওরেলের মাথায় একটি চমৎকার বুদ্ধি এলো। তিনি বুঝতে পারলেন যে ওই খালি জায়গাগুলো হলো ভিকটিমদের দেহের ছাঁচ, যা তাদের দেহ পচে যাওয়ার পর তৈরি হয়েছে। উত্তপ্ত ছাই মৃত্যুর মুহূর্তে তাদের চারপাশে শক্ত হয়ে গিয়েছিল এবং তাদের সঠিক আকৃতিটি ধরে রেখেছিল। ফিওরেলি তার লোকদের নির্দেশ দিলেন যে যখনই তারা এমন কোনো শূন্যস্থান পাবে, তারা যেন সেটি ভেঙে না ফেলে। পরিবর্তে তারা যেন একটি ছোট ছিদ্র দিয়ে তাতে তরল প্লাস্টার ঢেলে দেয়। প্লাস্টার শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবং তারপর সাবধানে চারপাশের ছাই সরিয়ে ফেলে। ফলাফল ছিল হাড় হিম করা। মাটি থেকে যা বেরিয়ে এলো তা শুধু কঙ্কাল নয়, বরং মানুষের অবয়ব। প্লাস্টার তাদের মৃত্যুর যন্ত্রণার মুহূর্তটিকে ভয়াবহ নিখুঁতভাবে ধরে রেখেছিল। তাদের পোশাক, মুখের অভিব্যক্তি, এমনকি জীবনের শেষ সেকেন্ডে তাদের পেশির টানও দেখা যাচ্ছিল।
পম্পেইয়ের এই করুণ কাহিনী ইসলামের দৃষ্টিতে কেবল একটি ভৌগোলিক দুর্ঘটনা নয়, বরং এটি পথভ্রষ্ট মানুষের জন্য মহান আল্লাহর এক চূড়ান্ত নিদর্শন। ইসলামী স্কলারদের মতে পম্পেই নগরী ছিল তৎকালীন রোমান সাম্রাজ্যের ব্যভিচার আর চারিত্রিক অধপতনের মূল কেন্দ্র, যার সাথে লূত আলাইসাল্লামের কওমের পাপাচারের হুবহু মিল পাওয়া যায়। আবার ইহুদি এবং খ্রিস্টানদের কাছে এই ধ্বংসযজ্ঞ ছিল রোমানদের অন্যায়ের বিরুদ্ধে এক ঐশ্বরিক প্রতিশোধ। পম্পেই ধ্বংস হওয়ার মাত্র 9 বছর আগে রোমানরা ইহুদিদের উপাসনালয় ধ্বংস করেছিল। ইহুদিদের প্রাচীন গ্রন্থ সিভিলিন ওরাকলসে একে জেরুজালেমের মন্দির ধ্বংসের বদলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি পম্পের দেওয়ালে সোডম ও গোমোরা, যা বাইবেলে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত পাপাচারী শহর, শব্দ দুটি খোদাই করা পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় তৎকালীন খ্রিস্টান ও ইহুদিরা পম্পেকে একটি অভিশপ্ত শহর হিসেবেই দেখতেন। আজ পম্পেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু বিপদের ছায়া এখনো কাটেনি। ভিজুভিয়াস এখনো একটি সক্রিয় আগ্নেয়গিরি। প্রাচীনকালে যেখানে 30,000 মানুষ থাকত, আজ সেখানে প্রায় 30 লক্ষ মানুষের বসবাস। নেপলসের মতো ব্যস্ত শহর আজ পাহাড়ের ঢালে রেড জোনের ভেতর অবস্থিত। বিজ্ঞানীরা 24 ঘন্টা একে নজরদারি করলেও ঘুমন্তেই দানব যে কোনো সময় জেগে উঠে ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারে। পম্পের সেই নীরবতা আজ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে আমাদেরই সভ্যতা কতটা ভঙ্গুর।